খুবই গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের এই ভিডিওতে। সেনা প্রধান পদত্যাগ করেছেন। তো তার পদত্যাগ করার পর তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে, পাশাপাশি ডক্টর ইউনূসের সাথে। ওয়াকারকে পদত্যাগ করতে হবে, সেনাবাহিনীর ভারতপ্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে, সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে, গুম খুনের কুশীলব সকল অফিসারদের পুলিশের হাতে সোপর্দ করতে হবে। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। বাংলাদেশের দরকার হইলে আর একটা জুলাই হবে, দরকার হইলে আবারও রক্ত দিব, আবার লড়াই হবে। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘণ্টা বেজে গেছে। তিনি নেই এটি ধরে নিয়ে কিন্তু সমস্ত আয়োজন প্রস্তুতি চলছে। এতগুলো কথা বলার কারণ হলো আজকে সকাল থেকেই রাষ্ট্রপতিকে বিদায় করার যে আয়োজন, সেই আয়োজন শুরু হয়েছে। দর্শক, হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসের পর এবার যে কোনো সময় পদত্যাগ করতে পারে সেনাপ্রধান ওয়াকার ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সেনাপ্রধান ও রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যবস্থা গ্রহণ করেছেন। দর্শক, কখন কিভাবে তারা পদত্যাগ করবেন তার বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দর্শক, কথা আর বাড়বো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। কোনটা মাথা আর কোনটা পা, কোনটা হাত, কোনটা তার মুন্ডু হয়তো খুঁজে পাওয়া যাবে না। জনগণ ছিঁড়ে ফেলবে। ওয়াকারুজ্জামান, তোকে বলছি, তোকে ছিঁড়ে ফেলবে। তুই যতই ভালো মানুষ সাজার চেষ্টা করিস না কেন, তুই নরাধম দেশশত্রু ভারতের এজেন্ট। ওয়াকারুজ্জামান আওয়ামী ও ভারতীয়দের এজেন্ট, এটা আমি বলে আসছি। অনেকেই মনে করছে আহা, সে তো একটা দেশপ্রেমিক জেনারেল, দেশকে রক্তপাত থেকে বাঁচিয়েছে। সে সুপরিকল্পিত ভাবে হাসিনাকে সরিয়েছে। সে সুপরিকল্পিত ভাবে এই দেশটাকে ভারতের হাতে আবার তুলে দেওয়ার প্রতিজ্ঞা করে সেই দিকেই এগুচ্ছে। ওয়াকার ও তার দোসরদের নর্দমায় নিক্ষেপ করো, তাদের উৎখাত করো। ওয়াকার হচ্ছে পুরনো শত্রু, হাসিনার আত্মীয়, প্রতি বিপ্লবী। সে ৩রা আগস্ট পর্যন্ত গুলি করে মানুষ হত্যা করেছে। জাতিসংঘের রিপোর্ট এসছে, তারা সরকারকে বলেছিল এই সেনাবাহিনী দিয়ে মানুষ হত্যা করলে এই সেনাবাহিনীকে জাতিসংঘে পাঠানো হবে না। ওয়াকার সেই ভয়ে ৩রা আগস্ট যখন দেখলো হাসিনার পতন অবশ্যম্ভাবী, তখন সে নতুন কথা বলা শুরু করলো। ভারতের সঙ্গে যোগাযোগ করে হাসিনাকে পাঠিয়ে দেবার ব্যবস্থা করলো। হাসিনাকে ৪৫ মিনিটের নোটিশে পাঠানো হয়নি। ওয়াকারুজ্জামান ভারতের সঙ্গে ৩-৪ দিন আলাপ আলোচনা করে ভারতীয় সেনাপ্রধান ও ভারতের অজিত দোভাল তাদের ন্যাশনাল সিকিউরিটি চিফের সঙ্গে কথাবার্তা বলে হাসিনা রেহানার এখান থেকে যে পালিয়ে যাবার সুযোগ করার সব ব্যবস্থা করে ফেললো এবং বেআইনি ভাবে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান ব্যবহার করে তাকে দিল্লি পাঠিয়ে দেওয়া হলো। ওয়াকার পুরনো শয়তান, সে হাসিনার দোসর। এবং শুধু ওয়াকার না, জেনারেল আকবর থেকে শুরু করে ডক্টর ইউনূসের মিলিটারি সেক্রেটারি জেনারেল ফেরদৌস পর্যন্ত আরো ১৫-২০ জন জেনারেল প্রত্যক্ষভাবে ভারতের দালালি করছে, এতে সন্দেহ নেই। তারা প্রথম দিনেই ৫ই আগস্ট তারা আসিফ নজরুলকে নিয়ে যে ষড়যন্ত্র করলো, ডক্টর ইউনূসকে বাদ দিয়ে ভারতের পদলেহনকারী আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা বানানোর একটা পরিকল্পনা করেছিল এই ওয়াকারুজ্জামান। এবং ওয়াকারুজ্জামান মিথ্যা কথা বলেছে, বহুবার আমি বলেছি। সে বলেছে সেনাবাহিনীর হাতে কেউ মারা যায়নি, শুধু পুলিশ বাহিনীর হাতে লোক মারা গেছে। মিথ্যাচার করেছে। সে একটা দুর্মুখ, সে একটা ষড়যন্ত্রকারী, সে একটা বিশ্বাসঘাতক, সে একটা মির্জাফর। তার বিচার করতে হবে বাংলার মাটিতে। এদেরকে আড়মোড়া দিয়ে ভেঙে হ্যান্ডকাফ পরিয়ে ফ্লোরে শুইয়ে রেখে পেটাতে হবে এবং বিচার করতে হবে। এর সবগুলোই মৃত্যুদণ্ডের আসামি, ফাঁসির আসামি এখন দেশ চালাচ্ছে। কত বড় ধৃষ্টতা দেখেন! ক্যান্টনমেন্ট সামরিক যে ছাউনি, সেখানে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলাপ করার এই দুঃসাহস তাদের কি করে হলো? তুমি বেটা একটা আর্মির জেনারেল, দেশে কি হবে না হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে, সে তো তোমার বলার কথা না। হে ছোকরা, গালফলা ওয়াকার, এগুলো তোমার ব্যাপার না। এসব কথা যদি বলো, তোমাকে জনগণ থাপ্পড় মেরে ফেলে দেবে। তুমি জনশক্তিকে তুমি তুচ্ছ-তাচ্ছিল্য করেছো। তুমি মনে করছো এক মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী আর জামাতের শফিকুর রহমান আর ওই যে খুনি এরশাদের সেই ভাই জিএম কাদের মিলে তোমরা দেশ চালাবে আর দেশবাসী আঙ্গুল চুষবে? তা হবে না, সেটা হবে না, হতে পারে না।
তুমি তো জনবিদ্রোহ দেখোনি। কয়েক কোটি লোক ক্যান্টনমেন্ট ঘেরাও করে তোমাকে হিড় করে টেনে নিয়ে আসবে জাহাঙ্গীর গেটের সামনে দিয়ে, তারপরে তোমাকে পাওয়া যাবে না। তুমি এবং জেনারেল আকবর সহ বড় বড় পেট মোটা জেনারেল হাজার হাজার কোটি টাকা যারা চুরি করেছো, তোমাদের দেহের অংশ পাওয়া যাবে না। তোমাদের আত্মীয় স্বজনরা তোমাদের দফন করতে যে লাশ পাবে না, খুঁজে পাবে না, তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা বুঝতে পারছো? করতে হবে। একে থামানো যায় না, একে থামানো যায় না। এ বিকলাঙ্গ, একে যত মিডিয়াতে আনবে বিএনপি কে তত নিচে নামানো হবে। শুনেন এই কুত্তার বাচ্চার কথা শুনেন। আমরা তো ভারতীয়, ভারত আমাদেরকে সাহায্য করছে, কথাটা সত্য না মিথ্যা? এই কুত্তার বাচ্চা কি বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে? তারেক রহমান সাহেব, একে আপনার দলে রাখা কতটা লজিক্যাল? তারেক রহমান সাহেব কতটা লজিক্যাল? প্রতিটা দিন এই হুবড়ি, এই গাবর মুখ খুলে আর আপনার দলের লায়াবিলিটি আরো বেড়ে যায়। দর্শকবৃন্দ, এই কুত্তার বাচ্চা যখন বলে আমরা সবাই ভারতীয়, শুয়োরের বাচ্চা তুই ভারতীয়, আমি বাংলাদেশি। শুয়োরের বাচ্চা তুই ভারতে গিয়ে মর, আমি বাংলাদেশি। ভারত আমার বালের সাহায্য দিয়েছে, ভারত পাকিস্তানকে ভাগ করেছে। লান্নাত তোর উপরে ফজলু, তুই আমার বাবার বয়সী। ওরে কেউ জুতা পিটা করার মতো কি কেউ নাই কিশোরগঞ্জে বা কোনো জায়গায়? আমরা নাকি ভারতীয়? আরো রাজাকার আল বদর, এই দুইটা শব্দ ছাড়া এই শুয়োরের বাচ্চার মুখে আর কি কোনো শব্দ আছে? 2 দিন আগে এই বান্দরের বাচ্চা রিপাবলিক টিভিতে গেছে, ওরে পদ্মার মধ্যে লাইটাইতে বাইর করতে পরে টেলিভিশন শো থেকে পলাইছে, আর এখন বলে আমরা ভারতীয়। দর্শকবৃন্দ, আমাকে বলে জেকব গালি দেয়, জেকব ভালো না, জেকব ভদ্র না, জেকব বেয়াদব। দুনিয়ায় এত ভদ্রলোক আছে, আমার ভদ্রলোক দরকার নাই রে ভাই। পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, ডক্টর কনক সরোয়ার, এই 3 ব্যক্তি রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছেন। সেনাপ্রধানের খায়েশ ভারতের বড় প্রজেক্ট, এবং ভারতের কাছে ছাত্র জনতারও অনেকে হয়তো বিক্রি হয়ে গিয়েছিল সেনাবাহিনীর কাছে, সবকিছু তস নস করে দিচ্ছেন এই 3 ব্যক্তি। এই 3 ব্যক্তি দেশপ্রেমিক। এই 3 ব্যক্তি আমাদের বিপ্লবকে রক্ষা করার নেতৃত্ব দিবেন। 75-15 আগস্টে একটা বিপ্লবের পর যেরকম আবার আওয়ামী লীগ ফিরে এসে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, 24-এর বিপ্লবীদের যাতে আবার ফাঁসি না হয়, দেশ ছেড়ে পালাতে না হয়, সেজন্য বিপ্লবের পূর্ণতা দানকারী হিসাবে এই 3 ব্যক্তি নেতৃত্ব দিচ্ছেন, দিয়ে যাবেন। দেখেন, রাজনীতিবিদদের প্রতি আস্থা রাখা যায় না। যেমন আমিরে জামাত নিজেই সেনাবাহিনীকে দেশপ্রেমিক সার্টিফিকেট দিয়ে এখন তিনি নিজেই সেনাবাহিনীর বিরুদ্ধে ইঙ্গিতমূলক কথা বলতে বাধ্য হচ্ছেন। অথবা সেনাবাহিনীকে যেভাবে অ্যাবসলিউটলি দেশপ্রেমিক সার্টিফিকেট দিয়েছে, এটা জামাত শিবিরের লোকজনই পছন্দ করতে পারেনি। এর মানে আসলে পুরোপুরি আস্থা বা কারো উপর রাখা যায় না। রাজনীতিবিদদের অনেক লিমিটেশনস থাকে, অনেক স্বার্থ থাকে, অনেক রিয়ালিটিস থাকে। যেমন হাসনাত শারজিসরা অনেক সময় তাদের অবস্থান অনেক কিছু পরিবর্তন বা দলের বাস্তবতা, দলের তাদের যে ফোরামের মিটিং এর অনেক কিছু তাদেরকে মানতে হয়, চাইলেও অনেক স্ট্যান্স নিতে পারেন না, টাকা পয়সার বাস্তবতা তো আছেই। কিন্তু এই লিমিটেশনগুলোর ঊর্ধ্বে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস এবং ডক্টর কনক সরোয়ার। এই যে দেখেন, সেনাপ্রধানের বিরুদ্ধে যে এখন তীব্র জনমত, সেনাপ্রধান যে এখন ওয়াকারুজ্জামান সাহেব যে এখন তীব্র জনরোষের মধ্যে পড়েছেন, একটা কঠিন পরিস্থিতিতে পড়েছেন, সরকারও সেনাপ্রধানের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আসিফ মাহমুদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে সেনাপ্রধান এগুলো কি শুরু করেছেন। আসিফ মাহমুদের সাথে ডক্টর আসিফ নজরুলের একটা ফোন আলাপ ফাঁস হয়েছে, আমি জানি এটা সত্য কিনা। সত্য না হলেও ঘটনা এরকমই যে তিনি ব্যারাকে থাকবেন। তিনি পলিটিক্স নিয়ে তো কথা বলেন কেন? আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ রাজনীতি নির্বাচন করতে হবে নাকি, নির্বাচন কয় মাস পর হতে হবে, 18 মাস নাকি, এটা নিয়ে তিনি এত কথা বলবেন কেন? প্রচন্ড ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসিফ মাহমুদ দিকে, এটা বন্ধ করতে হবে, এগুলোকে সাইজ করতে হবে, রাখা যাবে না তাকে, এরকম একটা অবস্থা। তো এই যে হাসনাত আব্দুল্লাহ একটা ফেসবুক পোস্ট দিয়ে রাজনীতিতে তোল পাড় সৃষ্টি করে দিয়েছেন যে 11 মার্চ সেনা ক্যান্টনমেন্টে যে বৈঠক তাদেরকে ডেকে নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে অফার তাদেরকে দেওয়া হয়েছে বিভিন্ন কিছুর বিনিময়ে, তোমরা চুপ থাকো, অমুক তমুক, এই সব কিছু ঘটানো সম্ভব হয়েছে পিনাকি ভট্টাচার্য, ডক্টর কনক সরোয়ার, সাংবাদিক ইলিয়াসদের কারণে। এরা ভিতরে অনেক তথ্য জানেন, এগুলো ফাঁস করে দেন, এবং এরা কোনো কথা বললে জনমত সেদিকে যায়, যার ফলে এখন রাজনীতিবিদরা সাহস করছেন এদের বিরুদ্ধে কথা বলার। তো দর্শক, এই যে আওয়ামী লীগ পুনর্বাসনের যে উদ্যোগ সেনাপ্রধান নিজে নিয়েছিলেন ভারতের প্রেসক্রিপশনে, এবং জনগণ এখন যেরকম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবার সোচ্চার হচ্ছে, গণ অধিকার পরিষদ অলরেডি কর্মসূচি ঘোষণা করেছে, এবং আরো বিভিন্ন দল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে, সামনে দেখবেন সবাই, এবং আমির জামাতও বলেছেন যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড। এই পরিস্থিতি ঘটতে পেরেছে এই 3 ব্যক্তির কারণে। এই 3 ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে, রাজনীতিবিদদের এই স্থানে এনেছেন। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের, আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রজেক্ট সম্ভবত বাতিল হবে নিশ্চিত,
এবং নির্বাচনে আওয়ামী লীগ থাকতে পারবে না। তো এই বিষয়টা ঘটতে যাচ্ছে এই 3 ব্যক্তির কারণে। এই জন্য আমরা বলবো যে রাজনীতিতে আপনি দল করেন ঠিক আছে, আপনি পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস এবং কনক সরোয়ার যদি কোথাও জরুরি আহ্বান জানান, সে আহ্বানে সাড়া দিবেন। আপনি জামাত শিবির করেন আর যে দল করেন, আপনি যদি বিপ্লবের পক্ষের শক্তি হয়ে থাকেন, তারা আপনাকে বাঁচাবে। তাদের কারণে 75-15 আগস্ট বিপ্লবীদের যেরকম ফাঁসি হয়েছে আপনার সেরকম ফাঁসি হবে না, আমাদের বিপ্লব পরিপূর্ণতা পাবে। কোনো রাজনৈতিক দল শেষ পর্যন্ত আপনাকে বাঁচাতে পারবে না। আসল ঘটনাটা তারা ঘটাবে। আমি দুইটা শক্তির উপর মারাত্মক আস্থা রাখি এখন, পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার এবং ইলিয়াস। এরা একটা গ্রুপ, এরা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এই 2 গ্রুপ দেশকে রক্ষা করবে। অতএব এদের আহ্বানে সাড়া দিবেন। জামাতের কথা কিন্তু আমি বলছি না, শিবির। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।